তো আবু সালেহ ভাই, আবার আপনাকে অনুরোধ করছি এবং সেই সাথে সকলেই আবু সালেহ ভাইকে লাভ রেখ দিয়ে একটু বরণ করে নিই আমরা, যেহেতু ভাই আমাদের কোরআন তেলাওয়াত শোনাবে। আচ্ছা ভাই, আপনি কোরআন তেলাওয়াত শুরু করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير. إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير. وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور. ألا يعلم من خلق وهو اللطيف الخبير. هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزق وإليه النشور. صدق الله العظيم. মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ আবু সালেহ ভাইকে। সে খুব সুন্দর করে আমাদেরকে কোরআন তেলাওয়াত শুনিয়েছে। যখনই তার কোরআন তেলাওয়াত শুনি আমি মুগ্ধ হয়ে যাই এবং সেই সাথে কোরআনের যে ভাষা, এটার জন্য আমার একটা হৃদয় ছুঁয়ে যায়। তো আমরা সকলে আবারও আবু সালেহ ভাইকে লাভ রিয়েক্ট দিয়ে একটু শুভেচ্ছা জানাই, মাশাআল্লাহ জানাই। তো এখন আর দেরি করব না, আমরা আজকের যে ক্লাসটা, আজকে কিন্তু ক্লাসটা খুব আকর্ষণীয় হওয়ার কথা এবং অতীতও হয়েছে, এবং আজকে স্যার আশা করি অতীতে যা হয়েছে তার থেকে আরো ভালো কিছু আমাদেরকে উপহার দিবে এবং আমরা আজকের ক্লাসে আরো ভালো কিছু শিখতে পারবো। স্যার আপনি কি আছেন? আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভাই আমাকে ক্লিয়ার শোনা যায়? হ্যাঁ জি, ভাইয়া শোনা যাচ্ছে। তো আমরা সকলেই আগে একটু স্যারকে লাভ রিয়েক্ট দিয়ে বরণ করে নেই, সকলেই। জি স্যার, আমি আপনাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছি, আপনি ক্লাসটা শুরু করতে পারেন। আমি আপনাকে এই স্ক্রিন শেয়ারের পারমিশন দিয়ে দিছি এবং আজ চাচ্ছি যে স্যার আপনাদের ক্লাসে ডিস্টার্ব না হয়, সেজন্য আমি আজকে পাহারাদারি করব, কেউ যেন আপনাকে ডিস্টার্ব না করতে পারে স্যার, ইনশাআল্লাহ। আমাকে হোস্ট করে দেন। জি স্যার, আপনাকে হোস্ট করে দেওয়া হয়েছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। যেহেতু আজকে আমাদের হচ্ছে দ্বিতীয় ক্লাস, তো প্রথম ক্লাসে হচ্ছে আমি 15টা স্পোকেনের রুল দেখিয়েছিলাম এবং বাড়ির কাজ চেয়েছিলাম। তো স্কিল ল্যাব প্রজেক্টে বেশ 3 থেকে 4 জন মেবি বাড়ির কাজটা জমা দিয়েছে, বাকিরা দেয়নি। তো যারা দিয়েছে তাদের কোনো অসংখ্য ধন্যবাদ। আর কালকে ক্লাসটা করেছিল 22 জন, আজকে আনফরচুনেটলি 29, 7 জন বেশি। তো যারা কালকের ক্লাসে ছিলেন না
গতকালকে ক্লাসে তাদেরকে বলি আমি হচ্ছে 2টা ক্লাস নিচ্ছি স্কিল অ্যাপ থেকে। প্রথম ক্লাসটা হচ্ছে 15টা স্পোকেন রুলের উপরে, আর বেসিক কিছু আলোচনা করছি, আর হচ্ছে 15টা স্পোকেন রুল শিখিয়েছি। যে 15টা পারলে আপনি ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন, আপনাকে আর অন্য কোনো কিছু লাগবে না, লাইক গ্রামার বা অনেক মহামারী কিছু লাগবে না। এই 15টা রুল রিসার্চ করে দেখা গিয়েছে যে এই 15টা রুল ছাড়া দৈনন্দিন জীবনে 99% কথা এই 15টা রুল দিয়ে বলা হয়, অন্য কোনো রুলে বলা হয় না। আর যদি কেউ বাধা পায় অবশ্যই সে হায়ার একটা রুল শিখবে। ঠিক আছে? তো আজকের আলোচ্য বিষয় ছিল, আমি কাইন্ডলি একজনেরকে আনমিউট করতে বলবো যে গতকালকে ক্লাসে ছিল, যে আজকের ক্লাসটা কিসের উপর হবে, দেখি কে বলতে পারে। হ্যান্ড রেজ করেন, না হলে আনমিউট করে বলেন। বলেন আনিসুর রহমান। আজকে ক্লাসটা হবে টেন্স এবং সেন্টেন্সের উপর। আজকে নেগেটিভ আর গতকালকে ক্লাসে কি কি ইন্টারগেটিভ শিখলেন? গতকালকের আচ্ছা, আর ক্লাসে 15টা আঙ্কেল? রুল শিখছিলাম। 15টা রুল, এটা দিয়ে বাক্য রচনা হবে। আর আজকের ক্লাসে হবে টেন্স আর সেন্টেন্স আর ইন্টারোগেটিভ এর উপরে। ওকে ভাই, তাহলে আজকের ক্লাসটা হচ্ছে আমরা একটা কথাকে হ্যাঁ বোধক, না বোধক এবং প্রশ্নবোধক তৈরি করব। কিভাবে প্রশ্ন তৈরি করা যায়, কিভাবে একটা কথাকে না বোধক করা যায়, এইটা। আর হচ্ছে টেন্স। সো ফার্স্ট অফ অল আমি চলে যাব হচ্ছে টেন্সে। তো টেন্স নিয়ে আমি কিছু বেসিক কথা বলে আলোচনা করি, তারপর হচ্ছে আমি আমার খাতা কলমে যাই। আপনারা সবাই জানেন যে ইংলিশে কথা বলতে গেলে আমাদের একটা জিনিস, মানে যে কোনো ভাষায় কথা বলতে গেলে বর্তমান, অতীত, ভবিষ্যৎ 3টা ভাষায় কথা হয়। ইংলিশে বলে হচ্ছে টেন্স, বর্তমান প্রেজেন্ট, অতীত পাস্ট, আর ভবিষ্যৎ ফিউচার। তো আমি হচ্ছে বেসিক্যালি টেন্স, 5টা টেন্স শেখাই স্পোকেন করার জন্য। 5টা স্পোকেন করার জন্য এই 5টা টেন্স হচ্ছে রিসার্চ করে দেখা গেছে, বাংলাদেশের সব টিচাররা বলেছে যে এই 5টা টেন্স যে পারে সে ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারে। মাত্র 5টা টেন্স লাগে। সেই 5টা নাম পেলেন, আমিও ঠিক আছে। সবাই লিখছে না? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। আপনারা লিখেন, আমি দেখাচ্ছি একটু খাতা কলমে। তো প্রেজেন্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস পুরো পারি, এত এটাই করা না। আমাদেরকে পারতে হচ্ছে একদম করতে হবে, কারণ যে পারবে সে ফুল 10%। ফিউচার স্যার আমাকে কি শোনা যাচ্ছে স্যার? স্যার আপনার নেট মেবি একটু প্রবলেম। হ্যালো স্যার স্যার আপনার নেট একটু প্রবলেম করেছিল, এই জন্য আমরা সবাই একটু ঠিক মতো এখন কথা বোঝা যায়? সাদিয়া আফরোজ, ওকে ধন্যবাদ। ঠিক আছে, তার মানে আমি ক্লিয়ার। তো আমি বলেছিলাম যে প্রেজেন্ট থেকে 3টা টেন্স খাতায় লিখেন, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, 3টা টেন্স। আর পাস্ট থেকে একটা, পাস্ট ইনডিফিনিট। ফিউচার থেকে একটা, ফিউচার ইনডিফিনিট। একটু মাথায় একটু প্রশ্ন করেন, একটু খেয়াল করেন, যে একটু বাংলায় খেয়াল করেন। বাংলা বাক্যের শেষে যদি ল অথবা ম থাকে, বাংলা বাক্যের শেষে বাংলা লেখেন, খাতায় নোট করতে পারেন। দেখি কে কে নোট করছেন, একটু দেখি।
দেখি কার কার হাতে খাতা আছে ভিডিও কলে। আমাদের নাইমুল স্যারের কাছে আছে, আর তো কারোর কাছে দেখি না। অপূর্বর কাছে দেখতেছি। ওকে, তাহলে দেখেন, বাংলা বাক্যের শেষে ল বা ম থাকলে পাস্ট টেন্স, বাংলা বাক্যের শেষে যদি ব থাকে ওটা ফিউচার টেন্স, বাকি সব প্রেজেন্ট টেন্স। এই আছে বেসিক আলোচনা। আর স্ট্রাকচারটা আমরা সবাই জানি, স্ট্রাকচারটা একটু সবাই দেখেন। প্রেজেন্ট ইনডিফিনিট সাবজেক্টের পরে ভার্ব অন, এরপর অবজেক্ট, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস সাবজেক্টের পরে এম ইজ আর, ভার্বের সাথে আইএনজি অবজেক্ট। মানে এই স্ট্রাকচার তো সবাই জানে। এরপর যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই তাকে স্ট্রাকচার গুলো দিয়ে দেওয়া হবে। স্যার আরেকবার বলেন, বাংলা বাক্যের শেষে লিখতে পারিনি তো। ল বা ম থাকলে পাস্ট টেন্স, বাংলা বাক্যের শেষে ব থাকলে ফিউচার টেন্স, বাকি সব প্রেজেন্ট টেন্স। ঠিক আছে, এখন একটু আপনারা স্ট্রাকচারে আসেন। যে একটা খাতা কলমে দেখাই, কোনটা দেওয়া হয়। সাবজেক্ট প্লাস ভার্ব অন প্লাস অবজেক্ট, এটা আমরা জানি। এটা কোন টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই না? এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস কোনটা? সাবজেক্টের পরে এম ইজ অথবা আর, এরপর ভার্বের সাথে আইএনজি, এরপর অবজেক্ট। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ, এরপর হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম, এরপর হচ্ছে অবজেক্ট। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সাবজেক্টের পরে ভি টু, এরপর হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। সাবজেক্টের পরে উইল, এরপর হচ্ছে ভার্বের বেস্ট ফর্ম, এরপর অবজেক্ট, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। আচ্ছা, সকলকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে থাকার জন্য। দেখেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা আমি একটু এখন বিস্তারিত আলোচনা করি। বর্তমানে কোনো কিছু করা থাকা বোঝালে, সিম্পল প্রেজেন্ট টেন্স, বর্তমানে কোনো কিছু করা থাকা বোঝালে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলা হয়। ওকে, বর্তমানে কোনো কিছু করা থাকা হওয়া যাওয়া বোঝালে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। সাবজেক্ট প্লাস ভার্ব অন অবজেক্ট। আমি কিন্তু একটা টেন্স ক্লিয়ার করব সেন্টেন্স দিয়ে। এই টেন্সটার স্ট্রাকচার সবাই ক্লিয়ার কিনা? অপূর্ব ক্লিয়ার কিনা? স্যার আনিস ক্লিয়ার কিনা? ক্লিয়ার। আচ্ছা, জি স্যার। আনিস ভাই মিউট করেন। আচ্ছা ভাই, আমি মিউট অল করে দিচ্ছি, সমস্যা নাই। দেখেন, আই 100% নেট শেষ। নাইমুল ভাই, আমাকে শোনা যায়? নাইমুল ভাই, জি স্যার, শোনা যাচ্ছে স্যার। ওকে, মিউট করেন। ও মাই গড। নাইম ভাই, নাইম ভাই, নাইম ভাই আরেকটা ক্লাস শুরু করে দিয়েছে এখানে। আই গো টু স্কুল। দেখেন, এটা কিন্তু একদম সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, এটা কিন্তু একদম সিম্পল প্রেজেন্ট টেন্স। এটাকে নাবোধক করতে গেলে, একটা কথাকে নাবোধক করতে গেলে আমাদের রুলটা দেখেন, সাবজেক্টের পরে অক্সিলারি, এরপরে নট হয়। সাবজেক্টের পরে অক্সিলারি, এরপর হয় নট। তাহলে এই বাক্যে অক্সিলারি নাই। যেসব বাক্যে অক্সিলারি ভার্ব থাকে না সেখানে আমরা ডু অথবা ডাজ আনি। তাহলে আই এর পরে ডু হয়, তাহলে আই ডু নট, এরপরে ভার্ব, আই ডু নট গো টু স্কুল, আই ডু নট গো টু স্কুল। হ্যাঁ, আমি স্কুলে যাই না, আমি কি স্কুলে যাই? তাহলে এই ডুটা সাবজেক্টের আগে চলে আসবে প্রশ্ন করতে গেলে। ডু আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাই? ঠিক আছে, এসে বেসিক প্রশ্ন করা। এরপর আছে, আমরা যদি কোনো প্রশ্নে উত্তর বোধক বা না বোধক কিছু পাই, এটা তখন হবে হচ্ছে এটা, প্রথমে অক্সিলারি, এরপরে সাবজেক্ট, এরপরে ভার্ব। আর আমরা যদি কখনো কোনো উত্তর দিতে চাই, এক্সপ্লেইন করতে চাই,
তাহলে হচ্ছে প্রথমে কি হবে ভাইয়া, প্রশ্ন করার রুলটা দেখেন, সবাই দেখেন, সারা জীবনের জন্য এই রুলটা যে মেনটেন করবে তার প্রশ্ন তৈরি করতে আর কষ্ট হবে না। ডাব্লিউএস এর পরে অক্সিলারি, এরপরে সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপরে অবজেক্ট। এই রুলটা যে মানবে সে সারা জীবন প্রশ্ন তৈরি করতে পারবে। এই একটা সিকোয়েন্স দিয়ে আমরা ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলি, প্রশ্ন তৈরি করি। এটা হচ্ছে প্রশ্ন করার রুল। এই রুলটা যে মানবে না তার কোনো প্রশ্ন তৈরি করা হবে না। এটা হচ্ছে প্রশ্ন করার নিয়ম। এই রুলটা সবাই লিখে রাখেন। প্রথমে ডাব্লিউএস কোশ্চেন, এরপরে অক্সিলারি ভার্ব, এরপরে সাবজেক্ট, এরপরে মেইন ভার্ব, এরপর অবজেক্ট। এই স্ট্রাকচার আর এই সিকোয়েন্স মেনে সারা জীবন প্রশ্ন করা হয়, ঠিক আছে? এখন ডাব্লিউএস কি কি আমরা সবাই জানি। ডাব্লিউএস কি কি? হোয়াট, ওয়েন, হোয়ার, হাউ, হুম, এগুলো হচ্ছে ডাব্লিউএস, তাই না? এই ডাব্লিউএস আমরা সবাই জানি। তাহলে এই ডাব্লিউএস গুলা হচ্ছে আমার কোথায় হবে? ডাব্লিউএস গুলা বাক্যের প্রথমে হবে, এরপরে অক্সিলারি, তারপরে সাবজেক্ট, এরপর হচ্ছে ভার্ব, এরপর অবজেক্ট। এই রুলটা সবাই মুখস্থ করছে কিনা? যদি এই রুলটা মুখস্থ হয় তাহলে হচ্ছে সে প্রশ্ন তৈরি করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, স্যার আমাকে একটু যদি বুঝাই দিতেন আর একটু। ওই যে বলছেন স্যার যে অক্সিলারি না থাকলে ডু বা ডাজ আনতে হয়, ওইখানে সাবজেক্টের পর কি অক্সিলারি আসবে স্যার? আচ্ছা, বুঝতে পারছি। আপনি সাথে সাথে মিউট করে দেবেন, ঠিক আছে? ওকে। একটা কথাকে নাবোধক করতে গেলে আমাদের সাবজেক্টের উপর অক্সিলারি থাকে, এরপরে নট দিলে সেই কথাটা নাবোধক হয়ে যায়। আর যদি কোনো বাক্যে অক্সিলারি না থাকে, যে আমার একটা বাক্যে অক্সিলারি ভার্ব খুঁজে পাচ্ছি না, সেক্ষেত্রে আপনি ডু অথবা ডাজ আনবেন। সেক্ষেত্রে আপনি ডু অথবা ডাজ আনতে পারেন। যদি হি বা শি হয় বা নাইমুল মেহেদি হয় তাহলে ডাজ হবে। আর আই ডু, ইউ ডু, উই ডু, দে ডু, সবকিছু পরে ডু হবে। আর ডুর সাথে নট দিলে সে কথাটা নাবোধক হয়ে যাবে। যেমন আমি যাই, আই গো, আমি যাই না, আই ডু নট গো। আর ডু নটটাকে আমরা স্মার্টলি কি বলি? ডোন্ট, তাই না? যেমন আমরা অনেকে বলি না যে ডু নট, আমরা নটটাকে স্মার্টলি কি লিখি? এন কমা টি, তার মানে ডি, ডোন্ট, তাই না? ডু নটটাকে আমরা কি লিখি? ডোন্ট, ঠিক আছে? তাহলে ক্যান নটটাকে কি লিখি? মনে করেন ক্যান নট, ক্যান নটটাকে লিখি কান্ট, মানে এই নটটাকে উঠাইয়া এন কমা টি লিখি, এস স্মার্টলি লেখা যায়। তাহলে আই গো, এটা নাবোধক কি হবে? এটা নাবোধক হবে আই ডু নট গো। আর প্রশ্নবোধক হবে কি? ডু আই গো। ডুটা প্রথমে চলে আসবে, ডু আই গো, আমি কি যাই? এরপর আমি কোথায় যাই? আমি কোথায় যাই, কিভাবে যাই? তাহলে হোয়ার, মানে হোয়ার ডু আই গো, আমি কোথায় যাই? হোয়ার ডু আই গো। আমি কিভাবে যাই? হাউ ডু আই গো। কেন যাই? হোয়াই ডু আই গো। অর্থাৎ বোঝা যাচ্ছে যে সর্বপ্রথম ডাব্লিউএইচ, এরপর অক্সিলারি, এরপর সাবজেক্ট, এরপরে ভার্ব। দেখেন হয়েছে কিনা? সর্বপ্রথম ডাব্লিউএইচ, এরপর অক্সিলারি, এরপরে সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপরে অবজেক্ট। আমি একটা প্রশ্ন তৈরি করি। দেখেন হোয়ার, কোথায়, এম আই গোয়িং, আমি কোথায় যাচ্ছি। দেখেন প্রথমে ডাব্লিউএইচ, এরপর অক্সিলারি, এরপর সাবজেক্ট, এরপর ভার্ব, অবজেক্ট থাকলে অবজেক্ট হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা প্রশ্ন তৈরি করতে গেলে এটা কিন্তু হ্যাবোধক কি ছিল? নাইমুল ভাই বলতে পারবেন এই বাক্যটার হ্যাবোধক কি ছিল? এটা আই এম গোয়িং। হ্যাঁ, আই এম গোয়িং ছিল, আমি যাচ্ছি। আইটা ছিল প্রথমে, আমাদের সিকোয়েন্স অনুযায়ী, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী আমাদের কি ছিল? আই এম গো। গো বললে ভুল হয়, কারণ এম থাকলে আইএনজি দিতে হয়। তাহলে আই এম গোয়িং। আর আই গোয়িং বললে ভুল হয়, কারণ আই এম গোয়িংটা বলতে হয়। আর হি থাকলে হি ইজ গোয়িং। তাহলে এটা হ্যাবোধক বাক্য ছিল। আই এম গোয়িং, আমি কোথায়, সরি আমি যাচ্ছি, আমি যাচ্ছি, আই এম গোয়িং। এখন এই বাক্যটাকে নাবোধক করতে পারবেন নাইমুল ভাই? এই বাক্যটাকে নাবোধক করেন তো। আই এম গোয়িং, এটা নাবোধক করবো তাই স্যার? নাবোধক করেন তো। আই 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 এম আই ডোন্ট ভুলে গেছেন? স্যার আই ডোন্ট গো। আচ্ছা, আমি একটু নিয়মটা বলে দিই। হ্যাঁ, কেউ দয়া করে অনুমতি ছাড়া আনমিউট করবেন না। সাবজেক্টের পরে অক্সিলারি প্লাস নট, তাহলে একটা কথা নাবোধক হয়ে যায়। সাবজেক্টের পরে অক্সিলারি প্লাস নট। এই বাক্যে অক্সিলারি কি নাইমুল ভাই? এম স্যার, এই না এম এর সাথে নট দিলে নাবোধক হয়ে যাবে। তাহলে আই এম নট গোয়িং, আমি যাচ্ছি না। তার মানে আবারও ক্লিয়ার করে দিলাম যে একটা বাক্যকে নাবোধক করতে গেলে অক্সিলারির লগে শুধু নট দিলে বাক্যটা নাবোধক হয়ে যায়। একইভাবে যদি বলি
আই ক্যান প্লে, আমি খেলতে পারি, এটাকে নামবোধক করেন তো। আই ক্যান্ট প্লে। হ্যাঁ, আই ক্যান্ট প্লে, কারণ আমরা জানি যে এই অক্সিলারির সাথে মডাল অক্সিলারির সাথে নামবোধক করলে এটা নামবোধক হয়ে যাচ্ছে। কখনো ডোন্ট বা ডু বা নট দেওয়া যাবে না, যে আই নট প্লে দেওয়া যাবে না, আই ক্যান্ট প্লে। তাহলে আমি যদি নামবোধক ভাইকে আরেকটা বাক্য দিই নামবোধক করতে, আপনি এটাকে নামবোধক করেন তো। হি ইজ কামিং, সে আসতেছে। হি ইজ কামিং, সে আসতেছে। হি ইজ নট কামিং। হ্যাঁ, কারণ এই শুধু একটা নট লাগাই দিলে এটা কি হয়ে যাবে, নামবোধক হয়ে যাবে। ঠিক আছে, নামবোধক করা একদম সহজ। একটা কথাকে নামবোধক করা, শুধু বাক্য চিনলেই হবে। আর আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা, আমরা সবাই জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা হচ্ছে বর্তমানে কোনো কাজ চলমান বোঝাবে। লাইক বর্তমানে কোনো কাজ চলমান, যেমন আমি যাচ্ছি, আমি করতেছি, আমি খাচ্ছি, সে আসছে, সে আসতেছে। সে আসছে এটা কিন্তু চলমান। আমরা করি না যে সে আসছে, অনেকে ভুল বলে যে হ্যাঁ সে আসছে, তো তার মানে সে আসছে, এটা এসেছে না ভাইয়া। এটা আমরা ভুল বলি, আমরা শিক্ষিত মানুষজন বাংলাটাকে ভুল বলি। সে আসছে মানে সে আসতেছে, চলমান। তাহলে সে আসছে, হি ইজ কামিং। সে খাচ্ছে, হি ইজ ইটিং। ঠিক আছে নাইমুল ভাই, কন্টিনিউয়াস টেন্স বুঝতে পারছেন? চলমান কিছু বুঝাইলে কন্টিনিউয়াস টেন্স হয়, বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার। কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি? সাবজেক্টের পরে কি হয়? ওয়াজ হয় আর নাকি ডু ডাস, কি হয়? স্যার কন্টিনিউ টেন্সে ওয়াজ না ডু ডাজ হবে, তাই? কি হয় স্ট্রাকচার কি? এম ইজ আর নাকি ডু ডাস নাকি হ্যাভ হ্যাজ, কি কি? এম ইজ আর স্যার, এম ইজ আর। এম ইজ আর। আচ্ছা, তাহলে সাবজেক্টের পরে হচ্ছে এম ইজ আর হয়। আর তারপরে কি ভার্বের সাথে আইএনজি দিতে হয় নাকি ভার্বের 2 নাম্বার 3 নাম্বার ফর্ম হয়? আইএনজি হয় স্যার, কন্টিনিউ তো। আচ্ছা, কেন আইএনজি হয়? কারণ বাক্যটা কি? কন্টিনিউস। চলমান, তাই না? তাহলে আমি খাচ্ছি, এটার ইংলিশ কি হবে? ইট মানে খাওয়া। আই এম ইটিং। আচ্ছা, সে খাচ্ছে, এটার ইংলিশ কি হবে? হি ইজ ইটিং। আচ্ছা, ধন্যবাদ। এখন আমি চলে যাবো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। দেখেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা দেখেন, সবাই মন দিয়ে দেখেন। পাঁচটা টেন্সে পারবে, সে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে। সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ ডেফিনেটলি আপনাকে দিতেই হবে, দিতেই হবে, আর নাহলে বাক্য ভুল। এরপরে ভার্ব যে আসবে, এই ভার্বের 3 নম্বর ফর্ম দিতেই হবে, না হলে বাক্যটা ভুল। ইংলিশে কথা বলতে গেলে ভার্বের 3 নম্বর ফর্ম মাস্ট জানতে হবে। এখন প্রশ্ন আসবে, ভাইয়া 3 নম্বর ফর্ম কি? ভার্বের 3 নম্বর ফর্ম কি, কে বলতে পারবে? দেখি হ্যান্ড রেজ করেন তো। স্যার আমি বলতে পারবো, পাস্ট টেন্স। এই মানে ভার্বে যেটা পাস্ট হিসেবে ব্যবহার হয়েছে। আচ্ছা, আপনি এটা ভার্ব দিয়ে বলেন তো, উদাহরণ দিয়ে। যেমন স্যার ইটেন, ইটের ইটেন, আর গোতে গন। ধন্যবাদ। সবাইকে রিকোয়েস্ট করব, গ্রুপে পোস্ট করে দিতে পারি B1 B2 3 100টা ভার্ব গ্রুপে পোস্ট করে দিতে পারি। একটু মনে করাই দেন, একজন খাতায় নোট করেন, আমি গ্রুপে পোস্ট করে দিতে পারি। দেখেন, গো, ওয়েন্ট, গান, ইট, এট, ইটেন। তার মানে 3 নাম্বার ফর্মটা মাস্ট আপনাকে মুখস্থ করতে হবে। কমপক্ষে 50টা ভার্বের V3 মুখস্থ করবেন, তাহলে আপনি প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা পারবেন। ক্লিয়ার কিনা? নাইমুল ভাই, ক্লিয়ার কিনা? আনিসুর, ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার। কি ক্লিয়ার? ভার্বের 3 নম্বর হইতে যায়। যাও, আই হ্যাভ। আচ্ছা, মনির ভাই বলেন তো। না, নেট ওয়াইফাই চলে না। আই হ্যাভ ইট বাক্যটা কি হয়েছে? আমি খেয়েছি। আই হ্যাভ ইটেন হবে না? মনির ভাই বলেন তো, এটা কি হবে? I have eaten. কেন ইটেন কেন হবে? কে বলছে আপনাকে ইটেন হবে? 3 নম্বর ফর্ম না, কোন ভার্বের 3 নম্বর। Eat at কেন eaten। ইটেন? ইটেন কেন হবে বোঝাই দেন। ওই যে ভার্বের 3 নম্বর ফর্ম বলছেন না, যে ভার্বের 3 আরে নম্বর কি ফর্ম হবে। ভার্বের 3 নম্বর ফর্ম? আমি তো চিনি ইটেন ভার্বের 3 হবে, এখানে কেন হবে?
খেয়েছি হচ্ছে মানে শেষ, খাওয়া শেষ হচ্ছে আমার। আচ্ছা শেষ। আর কোনো উত্তর? আর কেউ বলবে? এই দ্বারা কাজটা শেষ সমাপ্ত বোঝায়, বুঝছেন যে আমার খাওয়া শেষ। আচ্ছা, তা শেষ হইলে আমরা 3 নম্বর ফর্ম দেবো, পারবে তাই? ইট হ্যাঁ দিলে ভুল। আচ্ছা, তাছাড়া মনে করেন হ্যাভ বা হ্যাজ যদি থাকে, বুঝছেন, চেহারা দেখেন হ্যাভ অথবা হ্যাজ, এরপর যদি কোনো ভার্ব আসে, কাজ করা ক্রিয়া কোনো ভার্ব আসে, তাহলে ওইখানে ভার্বের 3 নম্বর ফর্ম দিতে হবে, না ভুল হবে। ঠিক আছে, আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। আচ্ছা নাইমুল ভাই, এটাকে নাবোধক করেন তো কি হবে? আই ডোন্ট ইটেন না কি হবে বলুন তো? আই হ্যাভ নট ইটেন। হ্যাঁ, মাশাআল্লাহ। তার মানে বুঝতে পারলাম অক্সিলারির সাথে নট দিলে ওটা নাবোধক হয়ে যায়। এবং অবশ্যই অবশ্যই এখানে ইটেন দিতে হবে, কারণ হ্যাভ আছে, অবশ্যই ইটেন দিতে হবে। আমি যদি বলি আই এম গো, আই এম নট গো হবে? আই এম নট গোয়িংই হবে, আই এম গোয়িংই হবে, তাই না? তার মানে আমরা বুঝতে পারলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা বর্তমানে কোনো কাজ শেষ হওয়া বুঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। যেমন আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন, আমি গিয়েছি, আই হ্যাভ গান, আমি ঘুমিয়েছি, আই হ্যাভ স্লেপ্ট, আমি এসেছি, আই হ্যাভ কাম। যেমন মনে করেন যে ডু ডু মানে করা, ডু ডিড ডান, আমি করেছি, এটা কি হবে? আই হ্যাভ ডান। নাকি আই ডান? না, আই হ্যাভ ডান স্যার, করেছি না, পাস্ট হয়ে গেছে না। আজকে গুগলে সার্চ করেছিলাম হাউ টু কমিউনিকেট ইংলিশ ইন ফাইবারে, তখন ফাইবার অনেকগুলা জিনিস দিল। তখন ফাইবার লিখছে যে রং ইনফরমেশন যারা দেয়, যেমন একটা বায়ার ওইখানে রং, মানে বায়ার না, আমাদের মানে নেটিভ ইংলিশ না, আই ডান লিখছে। হ্যাঁ, আই ডান সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো ফাইবার ওখানে ভুল দিচ্ছে যে আপনাদেরকে মানে আপনারা ফাইবারে ইজি, একদম ইজি সিম্পল ওয়ার্ড ইউজ করবেন, কোনো কমপ্লিকেটেড ওয়ার্ড ইউজ করা যাবে না। কারণ ওইখানে কি জানেন, ম্যাক্সিমাম বায়াররা হচ্ছে নেটিভ ইংলিশ না, ওরা মনে করেন বিভিন্ন দেশের হয়ে থাকে। সো আপনাকে একদম ইজি সিম্পল ইংলিশ ইউজ করতে হবে। এবং হচ্ছে ওই ইংলিশটা মনে করেন যে হেল্প মানে সাহায্য করা, হেল্পের সিনোনিম আছে না, এইড, তারপর বুস্ট, অ্যাসিস্ট। এখন গেট মানে পাওয়া, অবটেইন মানে পাওয়া। আমি যদি বলি হেই স্যার ক্যান আই অবটেইন, ও যদি অবটেইন না বুঝে তাহলে সমস্যা আছে। তাহলে আমরা একদম সিম্পল ওয়ার্ড ইউজ করতে হবে, এটা ফাইবারের নিয়ম, এটা গুগলে আছে। এরপর হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই গ্রামাটিক্যালি কোনো মিস্টেক করা যাবে না। এবং অবশ্যই অবশ্যই ফাইবার যারা গিগ তৈরি করেন, ফাইবার যারা বায়ো লিখেন, অ্যাবাউট লিখেন, অবশ্যই খেয়াল রাখবেন কোনো স্পেলিং যেন ভুল না হয়, বানান ভুল করা যাবে না। এবং গ্রামাটিক্যালি কোনো মিস্টেক করা যাবে না। আই গোয়িং বলা যাবে না, আই অ্যাম গোয়িং বলতে হবে, ডেফিনেটলি আপনাকে বলতে হবে। গ্রামাটিক্যালি মিস্টেক করা যাবে না, কিন্তু সিম্পল ইংলিশটা ইউজ করতে হবে, একদম সিম্পল ইংলিশ, সিম্পল, যে আমি এটা এটা পারি। এবং আপনাকে খেয়াল রাখতে হবে যে অন্য কারো মেসেজ কপি করা যাবে না, আপনি যেটা পারেন সেটাই লিখবেন একটু অ্যাট্রাকশন ভাবে। এবং আপনার বায়ারদের যে চাহিদাটা আছে সেটা আপনি জাস্ট তুলে দেবেন, দ্যাটস ইট, এখানে কপি করার কিছু নাই। যাই হোক, এবার আমি যাব পাস্ট ইনডিফিনিট টেন্সে। আমি কিন্তু ওই যে আপনারা বলতে পারেন ভাইয়া টেন্স শিখাচ্ছেন, সেন্টেন্স শিখাবেন না? সেন্টেন্স কিন্তু শেখাচ্ছি, এই যে হ্যাবোধক নাবোধক প্রশ্নবোধক কিছু সেন্টেন্স, অর্থাৎ আমি একটা কথাকে নাবোধক করছি, প্রশ্ন করছি। ঠিক আছে, যেমন আমি গিয়েছি, আই হ্যাভ গান, আমি যাই নাই, আই হ্যাভ নট গান। আমি কি গিয়েছি, হ্যাভ আই গন? আমি কোথায় গিয়েছি, হোয়ার হ্যাভ আই গন? তার মানে এটা কিন্তু প্রশ্ন করা। এরপরে পাস্ট ইনডিফিনিট টেন্সে আসেন। পাস্ট ইনডিফিনিট টেন্স মানে হচ্ছে ল বা ম। নাইমুল ভাই কয়টা বাংলা বলেন দেখি, বাংলার শেষে ল বা ম থাকে কিনা। অতীতকালের কয়টা কথা বলেন, অতীতকালের। অতীতকালে কয়েকটা কথা বলবো। আমার জি, ফোন চুরি হয়ে আপনি গিয়েছে। অতীত করেছেন। হ্যাঁ, আমার ফোন চুরি হয়ে গিয়েছে। বুঝি না। আমার ফোন চুরি হয়ে গিয়েছে। আর ভাই একটু আগে আপনি যেটা করছিলেন সেই ধরনের কথা বলেন আমি না অতীতের। করছি স্যার, আমি নামাজ পড়লাম। আরে ভাই, বরিশালের মানুষের দিয়ে কোনোদিন শুদ্ধ বাংলা বলানো সম্ভব না। যাই হোক, ডোন্ট মাইন্ড। এখানে যারা বরিশাল আছি, অস্ট্রেলিয়া আছি বা নিউজিল্যান্ড আছি বা বাংলাদেশে আছি, মানে নোয়াখালীতে বা যারা গোপালগঞ্জে আছি, মানে যে যেই দেশে থাকেন না কেন, আমার রিকোয়েস্ট থাকবে সবাই বাংলাতে ফ্লুয়েন্ট হতে হবে, শুদ্ধ বাংলা বলতে হবে। শুদ্ধ বাংলা যে পারবেন সে টেন্সটা দ্রুত পারবেন। যেমন আমরা বলি না যে সে আসছে, এটা ভুল, সে এসেছে, এটা প্রেজেন্ট পারফেক্ট, সে এসেছে, বাবা এসেছে। ঠিক আছে, আমি খেয়েছি, আমি খাইছি, এটা বলা যাবে না, আমি খেয়েছি। আর অতীতকালের কথাগুলো এইভাবে বলতে হবে, মা আমি স্কুলে গিয়েছিলাম, সে এসেছিল, না না সে আসে নাই।
যেমন আমি মাগরিবের নামাজ পড়েছিলাম, তাহলে আমি মাগরিবের নামাজ পড়েছিলাম। আমি আজকে ফরিদপুর গিয়েছিলাম। নাইমুল ভাই এসেছিল, অর্থাৎ বাংলা বাক্যের ল বা ম থাকে। এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা আমরা সবাই জানি। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা হবে সাবজেক্টের পরে কি হবে, ওই যে ভার্বটা আপনারা শিখছেন না, ইট, এট, ইটেন। অবশ্যই আপনাকে এখন ফলো করতে হবে ভার্বের 2 নম্বর ফর্মটা, ঠিক আছে? ভার্বের 2 নম্বর ফর্মটা আপনাকে এখন ফলো করতে হবে ভাইয়া। দেখেন এই যে 2 নম্বরটা, যেমন সাবজেক্টের পরে হয় V2, এরপরে সাবজেক্ট। যেমন আমি যদি বলি যে আমি, সত্য কথাই বলি, আমি ফরিদপুর গিয়েছিলাম, বা আমি টেকেরহাট গিয়েছিলাম, বা আমি বরিশাল গিয়েছিলাম, তাহলে আমি ফরিদপুর গিয়েছিলাম, তাই এটা অতীতকাল। তাহলে বাংলা বাক্যের শেষে ম আছে, তাহলে সাবজেক্ট হলো আই, এবারে ভার্বের 2 নম্বর ফর্ম হবে গো মানে যাওয়া, তাহলে আই গো হবে নাকি, আই গো টু ফরিদপুর। তাহলে আমরা বুঝলাম যে এই গোটা দেওয়া যাবে না, অবশ্যই আমাকে V2টা শিখতে হবে। তাহলে কি হবে, ওয়েন্ট, আই ওয়েন্ট টু ফরিদপুর। কি হবে, আই ওয়েন্ট টু ফরিদপুর। আমি ফরিদপুর গিয়েছিলাম। একইভাবে আমি করেছিলাম, আই ডিড। আমি খেয়েছিলাম, আই এট। তার মানে আপনি বুঝলেন, ও ভাই বাইরে ভাই ইংলিশ তো কঠিন না ভাই। এই ভার্বগুলো মাত্র 50টা ভার্বের V1, V2, V3 মুখস্থ করলে আপনি ফুল স্পিক করবেন। এবার খালি হ্যাঁ মনির ভাই বলেন। হ্যাঁ বলেন। কিছু বলবেন? না, ওটা তখনই হাত হ্যান্ড রেজ করছিলাম, অনেক আগে। তাহলে বলেন তো যে আমি এসেছিলাম। আই ক্যাম। কেম, কারণ কামের 2 নম্বরটা কি, কেম, ক্যাম। তাই না? আচ্ছা, yes. তাহলে বলেন তো আমি অফিসে গিয়েছিলাম। I went go to office. আই ওয়েন্ট গো টু, মাশাআল্লাহ, ধন্যবাদ, ধন্যবাদ ফর দা মিস্টেক, ভুল করার জন্য ধন্যবাদ। আই ওয়েন্ট, একটা এখান থেকে আই এমনে হ্যাভ দিব, গন স্যার, আই এর ওয়েন্ট। সামনে আই হ্যাভ গন হবে না স্যার? হ্যাঁ, আর একজন আসছে, শিখাচ্ছি এর মধ্যে পাস্ট ইনডিফিনিট টেন্স, আর আমরা আই হ্যাভ গন আছে, ও স্যার তাহলে আই লিখে গন, ঠিক আছে আই একটু গন। হাসি, একটু হাসি। আই হ্যাভ গন, আই গন, আই, দাঁড়ান একটু হাসি। না, এগুলো দরকার আছে ভাই, এগুলো বললে বাকি যারা বোবা আছে না ওরা শিখতে পারবে, কারণ ওরা তো লজ্জায় বলতে পারে না। স্যার আই গোস টু অফিস। আচ্ছা, আই গোস, আরেকজন, আই গোস টু অফিস। আচ্ছা, আর কেউ বলবে? স্যার আই ওয়েন্ট টু অফিস হবে, আই ওয়েন্ট টু মাশাআল্লাহ, অফিস। এই যে আমার সম্মান রাখছে, কে জানি নাম, আনিসুর রহমান, মাদ্রাসার মাওলানা, যে কিনা মাদ্রাসা 4 থেকে 5টা ক্লাস করছে আমার, সে সম্মানটা রাখছে। বাইসে গেছি আমি, আমার সম্মান বাঁচছে। আচ্ছা, সবাই পারছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমি শিখাইতে পারবো এরকম ভুল করলে। কারণ যে মানুষটা, আনিসুর তো কত ভুল করছিল, যে মানুষটা কথা বলে না সে কখনোই শিখতে পারে না। আমরা ভুল করলে শিখতে পারবো, আমি তো কিছু বলি না, তাহলে শিখতে পারবো কিভাবে, তাই না? তাহলে কি হবে ভাইয়া, সাবজেক্টের পরে V2, সাবজেক্টের পরে V2, তাই সাবজেক্ট কি, আই, দিলাম আই, এরপরে গিয়েছিলাম, তাহলে গো মানে যাওয়া, অবশ্যই গোজ হবে না, অবশ্যই কি হবে, ভার্বের 2 নম্বর, তাহলে গো 2 নম্বর কি, ওয়েন্ট, আই ওয়েন্ট, কোথায় গেছিলাম, অফিসে, আই ওয়েন্ট টু অফিস। দেখেন জেনারেলের কেউ পারলো না, অথচ মাদ্রাসার একদম পারি গেল, মাশাআল্লাহ, ধন্যবাদ ভাই, ঢাকা ভার্সিটি মাদ্রাসায় পরিপূর্ণ হয়ে যাক। আই ওয়েন্ট টু অফিস, আই গোস টু অফিস কখনোই হবে না, পৃথিবীতে কোনো বাক্যে আই গোস টু অফিস নাই, বিকজ আইটা হচ্ছে ফার্স্ট পারসন, হি বা সির পরে গোজ হয়, হি বা সির পরে গোজ হয়। আর আই ওয়েন্ট গো টু অফিস, এটাও একটা ভুল। এটা কেমন ভুল মনে করেন, সাবজেক্টের পরে V2 তো দিছি ভাই, তাহলে আই ওয়েন্ট টু অফিস, এখানে গো লাগতেছে না, তার মানে আমরা বুঝলাম একটা বাক্যে একবার V2 দিলে পরবর্তীতে ভার্ব দেওয়া লাগবে না, এই গোটা এখানে ওয়েন্ট হয়ে গিয়েছে, ঠিক আছে? তাহলে আই ওয়েন্ট টু অফিস, আমি অফিসে গিয়েছিলাম। আর আই গনটা কেন হবে না, কারণ আয়ের পরে হ্যাভ হবে, আয়ের পরে হ্যাভ না দিলে কখনোই গন বলা যাবে না, পৃথিবীতে কখনো আই ডান বলা যাবে না, আই হ্যাভ ডান বলতে হবে। তাহলে আই ওয়েন্ট হবে, হ্যাঁ আই ওয়েন্ট, এটা কোনো বাক্য না। আর আই হ্যাভ গন, এটা হয়েছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমি গিয়েছি, দ্যাটস ইট, এজ এ পাস্ট ইনডিফিনিট টেন্স। এবার আমি একটু পাস্ট ইনডিফিনিট টেন্সটাকে একটু নাবোধক করি ভাইয়া, সবাই একটু কাইন্ডলি অ্যাটেনশন দিয়ে শোনেন, যে আমি অফিসে গিয়েছিলাম, তাহলে আই ওয়েন্ট টু অফিস, আমি অফিসে যাই নাই, আই ডিড নট
এখন বলেন তো দেখি কে হবে, মনির ভাই বলেন তো কি হবে? স্যার ইয়ে নট গো টু অফিস। হ্যাঁ, মনির ভাইটা হয়েছে আই ডিড নট গো টু অফিস। কারণ কেন হয়েছে ভাইয়া? একবার যদি একটা বাক্যে ডিড দিয়ে দিই, পাস্ট টেন্স দিয়ে দিই, পরবর্তীতে ওটা ভার্বের বেস ফর্ম হয়ে যায়। তার মানে ওয়েন্ট হচ্ছে বি2, আমরা ওয়েন্টের বি1 গো হয়ে গিয়েছে। দেখেন আই ডিড নট গো টু অফিস, ঠিক আছে ভাইয়া? আই ডিড নট গো টু অফিস, আই ডিড নট গো টু অফিস, তার মানে বুঝতে পারলাম যে আমি স্যার, আমার গিয়েছিলাম, এখন আমি যাই নাই, প্রশ্ন আই আছে ডিড একটা। হবে। তাহলে আমরা বুঝলাম। সবাই খেয়াল করবেন, আনিস খেয়াল করবেন, আনমিউট করবেন না, আপনার সমস্যা ইয়ারফোনে। পাস্ট ইনডিফিনিট টেন্সে নাবোধক করতে হলে ডিড ব্যবহৃত হয়। বাংলা বাক্যের শেষে ল বা ম থাকলে সেই কথাগুলোকে নাবোধক করতে গেলে ডিড ব্যবহৃত হয়। সেই কথাগুলোকে প্রশ্ন করতে গেলে ডিড ব্যবহৃত হয়। নোট করে রাখেন। তাহলে পাস্ট টেন্সটা সবাই নোট করে রাখছেন কিনা? সাদিয়া আফরোজ নোট করছেন কিনা? পূর্ণতা নোট করছেন কিনা? মাহফুজা নোট করছেন কিনা? একবার বলেন। পাস্ট ইনডিফিনিট টেন্সে ডিড দিয়ে প্রশ্ন করতে হয়, ডিড দিয়ে নাবোধক করতে হয়। বাংলা বাক্যের শেষে ল বা ম থাকলে আমি গিয়েছিলাম, আমি করেছিলাম, সে এসেছিল, এই বাক্যগুলোকে যখনই আমরা নাবোধক, অবশ্যই নাবোধক তৈরি করতে হয় মাঝে মাঝে। যেমন আমরা বলি না ভাই আমি তো কালকে যাই নাই, আমি তো খাই নাই, আমি তো আসি নাই, না আমি তো ওরে প্রপোজ করি নাই। তার মানে অবশ্যই সেখানে আমাকে ডিড দিয়ে বলতে হবে। ম্যাক্সিমাম বায়াররা, ম্যাক্সিমাম ইংলিশ স্পিকাররা ভুল করে ডু দিয়ে বলে দেয়, ডিড দিয়ে বলতে হবে। বাংলাদেশ ওন দ্য গেম, তাহলে উইন ওন। তাহলে এবার আমরা ফিউচারে যাই। ফিউচার টেন্স সবচেয়ে সহজ। বাংলা বাক্যের শেষে ব থাকবে, সাবজেক্টের পরে হবে উইল, এরপর হবে ভার্বের বেস ফর্ম, এরপর অবজেক্ট। সময় কম তাই তাড়াতাড়ি বলতেছি, মাইন্ড করবেন না কেউ। যেমন মনির ভাই বলেন যে আমি ভাত খাবো, এটা বলেন আমি ভাত খাবো। আই উইল আই, আই উইল ইট রাইস। ধন্যবাদ। যারা জিজ্ঞেস করছে সে বলবেন। নাইমুল ভাইয়া বলেন যে আমি ভাত খাবো না। আমি ভাত খাবো না। হ্যাঁ, নারুল ভাই তাড়াতাড়ি বলেন। ভাইয়া নাবোধক করার রুলটা কি? নাবোধক করার রুলটা কি? স্যার এই সাবজেক্ট প্লাস অক্সিলারি এর বেশি নট। তাহলে এখানে আই সাবজেক্ট উইল দিছি নট আই। ইট, আই উইল নট ইট। হ্যাঁ, এটা নট দিতে হয়ে যাচ্ছে। তারা কি কালকে অসুস্থ হয়ে পড়া থেকে ব্রেডে কাজ কম করে স্যার? কিসের জন্য? অসুস্থ হয়ে পড়ছিল স্যার, আমি তো অসুস্থ খুব। ও আচ্ছা, অসুস্থ হলে ব্রেনে কাজ 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 কম করে না? জি স্যার। ভাত না খেয়ে মুড়ি খান নাকি? সব আমি দিক ওই খেয়াল থাকে, খালি পড়াশোনা কাজ করে না। তাহলে আই উইল নট ইট রাইস, তার মানে বুঝতে পারলাম উইলের পরে এটা নট দিলে নাবোধক হয়ে যাচ্ছে। এটাকে প্রশ্ন করেন মনির ভাই, আমি কি ভাত খাবো? উইল আই ইট রাইস। কেন হলো উইলটা আগে? আপনার এই যে অক্সিলারি ভার্ব প্রশ্ন করলে তো আপনার অক্সিলারি ভার্ব আগে নিয়ে আসে, বুঝছেন? আগে নিয়ে আসে লাগে, প্রশ্ন করলে আপনার সাবজেক্ট আগে। বুঝছি। জি স্যার, বুঝছি। তাহলে আমরা হ্যাঁ। বুঝতে পারলাম যে সাবজেক্টের আগে উইলটা নিয়ে আসলে আমরা প্রশ্ন হয়ে যাচ্ছে উইল আই ইট রাইস। এই হ্যাঁ। উইল ইউ ম্যারি মি, তুমি কি আমাকে বিয়ে করবে? উইল ইউ লাভ মি, দেখেন উইল ইউ গো, তুমি কি যাবে? উইল ইউ কাম, তুমি কি আসবে? উইল ইউ মানে প্রতিটা ভাব পৃথিবীতে কি ভাই, সকালবেলা ঘুম থেকে উঠে রাত পর্যন্ত কি করেন? মানে গেট আপ উঠেন, ইট খান, গো যান, কাম আসেন, স্লিপ ঘুমান। তো এই যে 100টা ভার্বের লিস্ট আমি স্কিল আপ প্রজেক্ট 4 ফেসবুক গ্রুপে যারা আমাদের সাথে ফ্রিল্যান্সিং করেন তারা এই ক্লাসগুলো ভাই, সুযোগ পেয়েছেন। ওটা দিয়ে দিয়েন, ওটা দিলে আমাদের ভালো হবে, বুঝছেন? আচ্ছা, যারা আমার সাথে ফ্রিল্যান্সিং করতেছেন, আমাদের সাথে স্কিল আপ প্রজেক্ট 4 এ চান্স পেয়েছেন এই 6টা ক্লাস করার জন্য, তাদেরকে স্কিল আপ 4 ফেসবুক গ্রুপে অ্যাড করা হয়েছে এবং ওই ফেসবুক গ্রুপে প্রেজেন্টেশনের নিয়মটা পোস্ট করা হয়েছে, পাশাপাশি 100টা ভার্বের লিস্ট পোস্ট করা হয়েছে। এবং আজকে একটা জিনিস পোস্ট করা হবে, সেটা হচ্ছে B1 B2 B3 ভার্বের 3টা রূপ পোস্ট করা হবে। এই আর এখানে লিংক দেওয়া হয়েছে বেসিক ক্লাস 1 বেসিক ক্লাস 2। সবাই স্কিল আপ প্রজেক্ট 4 এ ফেসবুক গ্রুপে ঢুকে যাবেন। আর কালকের বাড়ির কাজগুলো যারা দিছে বাড়ির কাজ দেওয়া হয়েছে। ফার্স্ট হয়েছে সাদিয়া আফরোজ, কারণ একজনের বাড়ির কাজ আমি পেয়েছি, বাকিদের বাড়ির কাজ পাইনি। সাদিয়া আফরোজকে কংগ্রাচুলেশন। সবাই সাদিয়া আফরোজ আপুর জন্য একটা লাভ রিঅ্যাকশন দেন। সাদিয়া আফরোজ আপু হচ্ছে ফার্স্ট হয়েছে, আমাদের তামান্নাপুর ছোট বোন সাদিয়া আফরোজ। ওকে, তাহলে আমি কিন্তু দিছি আপনাকে। আপনাকে দিতে হবে, দিয়ে আপনাকে ফেসবুক গ্রুপে পোস্ট করতে হবে। যাই হোক, ফেসবুক গ্রুপে পোস্ট করতে বলছিলাম সবাইকে। যারা দিছে তাদেরটাও দেখেছি, হয়েছে মাশাআল্লাহ। তাহলে হচ্ছে 15টা রুলের 15টা স্ট্রাকচার আমি কালকে দিয়েছিলাম। তো এই হচ্ছে ক্লাস 5টা টেন্স, বুঝছেন? যে আমি যাই, আই গো, আমি যাচ্ছি, আই এম গোয়িং, আমি গিয়েছি, আই হ্যাভ গন,
আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। আমি যাব, আই উইল গো। মনির ভাই বলেন তো দেখি এই পাঁচটা। আর নিউ স্টুডেন্ট মনির ভাই বলেন তো দেখি। আমি যাই, আই গো। আমি যাচ্ছি, আই এম গোয়িং। আমি গিয়েছি, আই হ্যাভ গান। আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। আমি যাব, আই উইল গো। আর নাইমুল ভাই বলেন তো। আহ, আমি যাই, আই গো। আমি যাচ্ছি, আই এম গোয়িং। আমি গিয়েছি, আই হ্যাভ গন। আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। ঠিক আছে, এবার হচ্ছে আমি যাব, আই উইল গো। ওয়াও, আই এম সো লাকি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। কি যে ভালো লাগে, কি যে ভালো লাগে। দেখেন পাঁচটা টেন্স কিন্তু সে অলরেডি কবজা করে ফেলছে, তার মানে সে বুঝছে যে একটা কথাকে যখন আমরা এখন ভাইয়া গোর জায়গায় যদি কাম বলি সমস্যা আছে কোনো? গো এর জায়গায় কাম দিবেন, কামের জায়গায় ইট দিবেন, স্লিপ দিবেন, শেষ। তার মানে আপনি কিন্তু ফ্লুয়েন্ট হয়ে গেছেন। আপনাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে ওই 15টা রুল, কালকের ক্লাসের 15টা রুল, ওই 15টা রুল আপনাকে প্রতিদিন একটা করে রুল প্র্যাকটিস করতে হবে। দেন আপনি হচ্ছে ফ্লুয়েন্টলি কথা বলতে গিয়ে প্রতিটা বাংলাকে ইংলিশে করার ট্রাই করবেন এই টেন্সটা ফলো করে। কখনোই বলবেন না আই অ্যাম গো, আই অ্যাম গোয়িং টাই বলতে হবে। বাকিদেরকে বলতেছি, বাকি যে 20 জন আছেন, বাকি 20 জনকে বলতেছি কাইন্ডলি আপনারা এই দুইটা ক্লাসের ভিডিও আপনারা দেখবেন, পাশাপাশি হচ্ছে ইউটিউব লিংক আছে ওটাও দেখবেন। এবং যদি কারো কোনো সমস্যা হয় আপনারা স্কিল আপ প্রজেক্ট 4 এ ফেসবুক গ্রুপে আপনারা পোস্ট করবেন। কারণ আজকে আমাদের ইংলিশ ক্লাস শেষ, প্রেজেন্টেশনের ক্লাস হয়ে গেছে। প্রেজেন্টেশনের ক্লাসটা হয়নি, আসলে পোস্ট করে দিয়েছি ফেসবুকের নিয়মটা। আমি আজকে একটু মেহেদী ভাই, দেখাবো। মেহেদী ভাই, জি। হুম। আমাদের ক্লাস ছিল শুক্রবার, সোমবার, বুধবার। তা আপনি আবার ভাই গতকালকে ওটা ক্লাস হচ্ছে আমার পার্সোনাল ক্লাস, ওটা আপনারা যারা পার্সোনালি পড়তেছেন তাদের জন্য। এটা হচ্ছে স্কিল আপ, যারা ফ্রিল্যান্সিং করে। আপনি তো শুরু করতেছেন, আপনি তো বলছেন শুরু করেন। তো আপনি তো বলছেন যে ক্লাস হবে আপনার শুক্রবার, সোমবার, বুধবার। এই জন্য আমি মনে মধ্যে বুঝছেন। ওই তো যারা ফ্রিল্যান্সিং করে ওদেরকে সুযোগ দেওয়া হয়েছে ইংলিশ 2টা ক্লাস ফ্রিতে। টাকা টাকা না, টাকা ছাড়া। বুঝতে আচ্ছা। পারছেন? মানে যারা লাকি, এখানে 20 জন লাকি আছে যারা স্কিল আপ প্রজেক্টে চান্স পেয়েছে। মানে তো কোর্স ওটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ইংলিশে 2টা ক্লাস ফ্রিতে পাইছে। আচ্ছা। যাক, ধন্যবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন ছোট করে প্রেজেন্টেশন নিয়মটা বলবো। আর এই প্রেজেন্টেশন নিয়মটা আপনারা স্কিল আপ প্রজেক্ট 4 এ ঢুকলে এখানে পেয়ে যাবেন, এখানে পোস্ট করে দেওয়া হয়েছে। তো আমি এখন প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করছি। মামা পজ হয়ে যাবে। প্রেজেন্টেশন দিতে গেলে আপনাকে সবসময়ের জন্য বডি ল্যাঙ্গুয়েজ, আমরা মেহেদী জেস্টার ভাই, পোস্টার মেহেদী ভাই, আমি এখন নামাজ পড়বো এখন, নামাজ পড়বো আমি। সবাই চলে যান, যারা ব্যস্ত তারা চলে যান, ক্লাস শেষ হয়ে গেছে। এখন শুধু আগামী ক্লাসের টিপস দেওয়া হবে। প্রথমে হচ্ছে আপনাকে শরীর স্বাস্থ্য এটা পরিপাটি করে রাখতে হবে। চশমা, চুল বা আপনার ড্রেস আপ ঠিক আছে কিনা, আপনার আউটসাইড ঠিক আছে কিনা। এরপর আপনার ইনসাইড মানে আপনার ভয় বা জড়তা বা আপনার হাত পা নড়ানো, মানে কথা বলতে উপর দিতে হবে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। অর্থাৎ আপনাকে আই কন্টাক্ট ঠিক করতে হবে, চোখের যে কন্টাক্টটা এটা ঠিক করতে হবে। হ্যাঁ। আর হচ্ছে ভয়েস টোন, হ্যালো আসসালামু আলাইকুম, মানে একটা বড় জোরে আস্তে ভাবে যেন না হয়। আপনি যদি মোটিভেশনাল স্পিচ দেন সেক্ষেত্রে এটা করা যায়, আদারওয়াইজ আপনাকে সিকোয়েন্স মেনটেন করতে হবে। এরপর হচ্ছে কি, ট্রাই টু ইউজ ইজি এন্ড সিম্পল ওয়ার্ড। আমি যদি এখানে স্মার্ট ওয়েতে, অ্যাডভান্স ওয়েতে, আইএলটিএস এর মতো করে যদি আমি স্পিকিং দিই, ম্যাক্সিমাম পিপল বুঝবে না, কারণ এখানে সবাই লার্নার। আর একটা প্রেজেন্টেশন যখন করি ওইখানে যারা অডিয়েন্স থাকে ওইখানে কিন্তু সবাই কিন্তু ইংলিশে ফ্লুয়েন্ট না, কেউ কেউ আছে কম ফ্লুয়েন্ট। তো সেই ক্ষেত্রে আপনাকে ইজি এন্ড সিম্পল ওয়ার্ড ইউজ করতে হবে এবং আপনার বডি ল্যাঙ্গুয়েজ ঠিক করতে হবে। যে আমি বলতেছি, আপনার যে এক্সপ্রেশন ঠিক করতে হবে। লাইক আমি বলতেছি টুডে আই এম সো হ্যাপি টু কাম হিয়ার, আমি এখানে এসে খুবই, মানে আমি বলতেছি সুখের সংবাদ কিন্তু মুখে আমার মনে করেন দুঃখ, এটা বললে হবে না। আই এম সো স্যাড, ইয়েস আই এম সো স্যাড, আমি খুবই দুঃখিত, মানে আমি হাসতেছি। সো এই দেখে আপনাকে বাংলা ইংলিশ খেয়াল করে বলতে হবে। সো প্র্যাকটিস করেন বেশি বেশি, প্রতিদিন একটা করে ভিডিও করেন। মনে করেন এটা একটা কি স্পেকটেকলস বা গ্লাস, চশমা, এই চশমা নিয়ে একটা ভিডিও করেন, জড়তা কাটান, এটা ফেসবুকে পোস্ট করেন। যদি আপনার আরো তাহলে জড়তা বেশি কাটবে। আর সেটা যদি না পারেন আপনি পার্সোনালি ভিডিও করে ডিলিট দেন, আপনার ওয়াইফকে দেখেন বা পাশের মানুষকে দেখেন, এবার ডিলিট দিয়ে দেন। বা আপনি ছোট মানুষের সাথে স্পিকিং করেন, রুমের মধ্যে বসে স্পিকিং করেন। বায়ারদের সাথে কমিউনিকেশন করার আগে নিজের সাথে কমিউনিকেশন করেন। আপনার ঘরে যে আয়না আছে সেখানে কমিউনিকেশন করেন যে এই যে একটা চশমা, দিস ইজ আ গ্লাস বা দিস ইজ আ স্পেকটেকলস, এটা আমি কিনেছি বসুন্ধরা সিটি থেকে, আই বট ইট, আমি কিনেছিলাম ফ্রম বসুন্ধরা সিটি। এটা কালার কি, ইট ইজ ব্ল্যাক ইন কালার, এটা হচ্ছে 350 টাকা। ইট ওয়াজ ইট কস্ট অর ইট ওয়াজ 30 কি বলে 350 টাকা।
এন্ড এটা যদি বলি এটা যদি কেউ আমাকে গিফট করে তাহলে বলি মনে করেন নাইমুল ভাই এটা আমাকে দিয়েছে, তাহলে নাইমুল ভাই গেভ মি দিস গিফট বা গিফটেড ইট টু মি। হ্যাঁ, এভাবে আপনি জড়তা কাটান, এভাবে আপনি ভিডিও করেন। আর প্রেজেন্টেশনে যে নিয়মটা বলছিলাম যে প্রথমে আপনি সালাম দিয়ে শুরু করতে পারেন বা আপনি সুন্দর করে স্মার্ট ওয়েতে আপনি শুরু করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে হচ্ছে আপনার সবাইকে বলছি যে 19 জন আছেন, গত ক্লাসে ছিলেন 21 জন, আজকে 19 জন, সবাই মন দিয়ে শোনেন। মনে করেন ওখানে অডিয়েন্স থাকে, লেডিস এন্ড জেন্টলম্যান থাকে, বা আপনি বলতে পারেন ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স বা আপনার স্টুডেন্ট। মানে এখানে কিন্তু আপনারা লিটারালি, আমি যদি এখানে টিচিং দিচ্ছি আপনারা কিন্তু এখন আমার স্টুডেন্ট, তাহলে হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, অথবা হ্যাঁ স্টুডেন্টসই তো। আর যদি থাকে অডিয়েন্স তাহলে হ্যালো মাই ডিয়ার অডিয়েন্স, হ্যালো লেডিস এন্ড জেন্টলম্যান আর ব্রাদার্স এন্ড সিস্টার্স, এ ভেরি গুড ইভিনিং টু অল। এখন যদি শুভ রাত তাহলে আপনাকে কি বলতে হবে? গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ঠিক আছে, তাহলে কি বলতে হবে? এ ভেরি গুড ইভিনিং টু অল, হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, এ ভেরি গুড ইভিনিং টু অল, হোপ ইউ অল আর হ্যাভিং আ গুড টাইম। আশা করছি সবাই ভালো আছেন। হোপ ইউ আর হ্যাভিং এ গুড টাইম। ঠিক আছে, এখন আপনি মনে করেন কথা বলা শুরু করবেন, তখন কি বলতে হবে? যে সালাম দিতে হবে না, তো প্রথমে আসসালামু আলাইকুম দিতে পারেন বা এভাবে সালাম দিতে পারেন যে প্রেজেন্ট আওয়ার অনারেবল গেস্ট। এখানে কে আছে? প্রেজেন্ট আওয়ার অনারেবল গেস্ট এমডি আমিনুল ইসলাম জায়েদ ভাই and our host MD Naimul Bhai and all of my students. At first take my salam. Assalamu alaikum rahmatullah. আশা করছি সবাই ভালো আছেন। Hope you all are having a good time. Hope you all are fit and fine. Actually I'm not a good speaker. আসলে আমি ভালো বক্তা না, but I will try. আমি চেষ্টা করব to say something about my topic. I'm sorry for my ignorance. আমি আমার ভুলের জন্য সরি চাচ্ছি। So today I'm going to say something about a chashma, about a glass, about a spectacles. So আপনি এই টপিকটা শুরু করার আগে অবশ্যই আপনাকে এইভাবে শুরু করতে হবে। স্টার্টিং এর নিয়ম, আর এই নিয়মটা স্কিল আপ প্রজেক্ট 4 এ পোস্ট করে দেওয়া হয়েছে। তো আপনি বলতেছেন বা আপনি এটা বুক নিয়ে বলবেন বা এটা ইয়ারফোনস নিয়ে বলবেন, লাইক এটা ইয়ারফোন। ঠিক আছে, today I'm going to say something, but today I'm planning to say something about an earphones or about a headphone. This is a headphone. You can see it is black in color. It was 500 টাকা. It was from Jamuna Future Park. হ্যাঁ, এই সেই আপনি বলতে শেষ করবেন। এখন শেষ করার আগে বা যে কোনো টপিক, একটা বুক, মাইসেলফ, মাই ডেইলি রুটিন, মাই এম ইন লাইফ, যে কোনো টপিক আপনি বলার পরে বা কোভিড-19 বা আপনাকে যেটা বলতে দেওয়া হয়েছে যে মিস্টার নাইমুল ইজ বিং রিকোয়েস্টেড টু কাম টু দ্য ডেইস, আপনাকে রিকোয়েস্ট করছে আপনি প্লিজ ডেইসে আসেন, প্লিজ সে সামথিং অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং, অ্যাবাউট ফাইবার, অ্যাবাউট আপওয়ার্ড, অ্যাবাউট ইংলিশ স্পোকেন। তখন আপনাকে এইভাবে শুরু করতে হবে যে প্রেজেন্ট অনারেবল টিচার এমডি মেহেদী হাসান এন্ড স্পেশাল গেস্ট Aminul Islam Zahid and all of my dear audience. At first take my salam. Assalamu alaikum. This is Naimul. I'm not a good speaker. However, I'll try my level best to say something about my topic. Today, I have been given an interesting topic, which is freelancing. Actually, freelancing কি, এটা কিভাবে করতে হয়, এই সেই এগুলো বলে আপনি শেষ করবেন যে থ্যাংক ইউ বাই। না, থ্যাংক ইউ বাই বলার পরিবর্তে আপনাকে যেটা বলতে হবে সেটা হচ্ছে থ্যাংক ইউ বাই না বলে আপনাকে কি বলতে হবে? থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স হিয়ারিং। ধৈর্য সহকারে শোনার জন্য ধন্যবাদ। Truly speaking, it was a great moment with you. এটা অনেক সুন্দর একটা মুহূর্ত ছিল। If I made any mistake, যদি কোনো ভুল করে থাকি প্লিজ পার্ডন মি, ক্ষমা করবেন। ঠিক আছে, কি বলছেন আপনি? কিন্তু একটু ভালো মতো বাই দিয়েছেন যে ধৈর্য সহকারে শোনার জন্য ধন্যবাদ। It was a great moment with you. আপনাদের সাথে খুব সুন্দর একটা মুহূর্ত ছিল আজকের দিনটা। আজকে আমি এখানে শেষ করতে যাচ্ছি। Today I'm going to finish here. যদি কারো কোনো প্রশ্ন থাকে, if you have any question, you can ask me. আমি আনসার দিব। I will answer you if I can, যদি আমি পারি। ওকে, তারপর আপনি কি বলবেন? এখন আপনি থ্যাংক ইউ দিয়ে বাই দিতে পারেন, প্রে ফর মি, আসসালামু আলাইকুম বা থ্যাংক ইউ। যদি কেউ প্রশ্ন করে উত্তর দিবে ওকে, সি ইউ अगेन। এইভাবে আপনাকে প্রেজেন্টেশন দিতে হবে। আর এই প্রেজেন্টেশন স্কিল বর্তমান সময়ে স্কুল প্রতিষ্ঠান থেকে শুরু করে মাদ্রাসা লেভেল, আমার স্টুডেন্ট আছে হাফেজ, সে কিন্তু মাদ্রাসায় প্রেজেন্টেশন দেয়। আমার স্টুডেন্ট আছে নার্সিং এ পড়ে, সে কিন্তু কলেজে প্রেজেন্টেশন দেয়। আমার এই প্রেজেন্টেশনটা স্যার ম্যাডামরা তারা কিন্তু অনেক ভালো বলছে। তাহলে আপনাকে প্রেজেন্টেশনটা করতে হবে, শিখতে হবে। ঠিক আছে, সবাই শিখেন এবং ইন্টারভিউ বোর্ডে যে হাই হ্যালো কেমন আছেন এটা প্র্যাকটিস করতে গেলে আমাদের ইংলিশ ক্লাসে জয়েন করেন। প্রতিদিন সপ্তাহে 3 দিন ক্লাস হয়। কেমন আছেন? ভালো আছি, এই সেই আমরা প্র্যাকটিস করি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজকের ক্লাসটা আমার এই পর্যন্তই। কারো কোনো প্রশ্ন বা নিয়ম মেনটেন করেন। নাইমুল ভাই, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। জি ভাই, আমি থ্যাংক ইউ সো মাচ।
ভাইয়া এখানে আমরা যারা উপস্থিত আছি সকলকে বলতেছি যে আপনারা এতক্ষণ ক্লাসটা করছেন, অনেকে অনেক জায়গায় বুঝছেন, অনেক জায়গায় বুঝেন নাই। যারা বুঝছেন আলহামদুলিল্লাহ, যারা বুঝেন নাই তাদের জন্য একটা সুযোগ যে আপনারা এখানে স্যার এখন উপস্থিত আছে, আপনার যে প্রশ্নটা অবশ্যই আশা করি যে আপনি খাতায় লিখে রাখছেন, তো সেই প্রশ্নটা স্যারকে করুন এবং সে আপনার সাথে সাথে উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ। এখানে কেউ কি এমন নেই যাদের প্রশ্ন আছে? এমন কি কেউ নেই? আচ্ছা, এই 19 জন যদি ধৈর্য সহকারে আছে, মেবি তারা ইংলিশ শিখতে চায়। So, শিখতে যেতে চায় তাহলে প্রশ্ন করেন, প্রশ্নগুলো নিয়ে ভয় জড়তা এখন থেকে শুরু করেন, ভয় আর জড়তা কাটান, ভয় আর লজ্জা কাটান, ভয় আর লজ্জা, তাহলে আপনি জড়তা কেটে যাবে। দেন আপনি কথা বলেন, হেই হাউ আর ইউ, আই এম ফাইন, এভাবে কথা বলেন। দেন আপনি মেয়েদের সাথে কথা বলেন, দেন আপনি ভাইয়ের সাথে কথা বলেন। আদরের জন্য পারবেন না, আপনি দুইজনের সাথে প্রেজেন্টেশন দেন, দেন আপনি 100 জন, আপনি লিটারালি আপনি একজন পাবলিক ফিগার হবেন, ফ্রিল্যান্সিং করবেন, আপনি লিটারালি ভালো কেউ হবেন। আর ভালো কেউ হতে হলে আপনাকে 10 জনের সঙ্গে কথা বলতে হবে। কি মিস কল দিলেন? স্যার আমার অ্যাটেন্ড কিছু টু প্রশ্ন ক্লাস। ছিল। আমিনুল ভাই একটু প্রশ্ন মিউট করে নেন। আফরোজ, পূর্ণতা, তারপরে নতুন স্টুডেন্ট যারা আছেন, সাদিয়া, পূর্ণতা, তারপর হচ্ছে সুপ্রিয়া কার আপু, এরপর আছে অপূর্ব ভাই, মাশরাফি মুরাদ, মাহফুজা আপু, তারপর আছে আসলাম উদ্দিন, হ্যাঁ, আসাদুল ভাই, নাদিম ভাই, মুশফিকুর রাব্বি, হ্যাঁ ভাই, আবু সালে ভাই। প্লিজ যদি কোনো প্রশ্ন থাকে ইংলিশ বিষয়ক, যে কোনো টিপস। স্যার আমাদের কি স্ক্র্যাপ প্রজেক্ট 4 এ করা হয়েছে? আপনাদের সবাইকে স্কিল আপ প্রজেক্টে অ্যাপ্রুভ করা হয়েছে, ওই যে পরে যারা এখনো হন নাই, ঠিক আছে, আশা করি, আমার মনে হয় কেউ বাকি নেই, এখানে যারা আছেন সবাইকে করা হয়েছে, ঠিক আছে। আর আনিসুর রহমান ভাইটা আমি নিজেই করছি, এই জন্য তারটা মনে আছে আমার সম্বন্ধ। স্যার আমাকে মনে করা হয় নাই। আপনি দেখেন না, আপনাকে করা হয়েছে, ঠিক আছে। আমি কালকে সবাইকে করে দিচ্ছি, আচ্ছা ক্লাসের আগেই আপনাকে, আমি ক্লাসে আপনার সাথে ছিল কে আরো দুই একজন ছিল, তাদেরকে আমি করে দিচ্ছি, ঠিক আছে? আপনি চেক করেন, দেখেন জি নোটিফিকেশন। স্যার, আমার একটা প্রশ্ন ছিল। ভাই আপনার প্রশ্নটা আপনি বলেন, আমরা শুনতে পাচ্ছি। ওদের পাস্ট ইনডিফিনিটের যে ডিড দিয়ে যে প্রশ্ন করা হয়, এইটুকু একটা ক্লিয়ার করতে ভালো হতো। পাস্ট ইনডিফিনিট। স্যার আমাকে শুনতে পাচ্ছেন অবশ্যই? ভাইয়া যে জি ভাই, আমি প্রশ্নটা পেয়েছি, ধন্যবাদ আনিসুর রহমান ভাইকে সুন্দর একটা প্রশ্ন করার জন্য। প্রশ্নটা আসলে খুবই গুরুত্বপূর্ণ সবার জীবনে। যদি কেউ অতীতকালে কোনো কথা ইংলিশে বলতে চাই, সেক্ষেত্রে আপনাকে পাস্ট টেন্স ইউজ করতে হয়। আর পাস্ট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্টের পরে ভার্বের 2 নম্বর ফর্ম। আপনি একটা গ্রামার বই থেকে বা স্কিল আপ প্রজেক্টের পোস্ট থেকে V2 গুলা মুখস্থ করবেন। V2 গুলা বলতে আমি বুঝিয়েছি, একটা ভার্বের 3টা ফর্ম থাকে, তার মধ্যে 2 নম্বর ফর্মটা হচ্ছে, যেমন গো, ওয়েন্ট, গন, তাহলে ওয়েন্ট হচ্ছে V2। আর পাস্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টের পরে V2 হয়। সাবজেক্টের ক্লাস গত ক্লাসে হয়েছে, সাবজেক্ট হচ্ছে কর্তা যে কাজ করে, আই ইউ, এগুলোর পরে V2 ওয়েন্ট হবে। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, এটা আমি যাই হবে না, আমি গিয়েছিলাম। আমি গিয়েছিলাম কোথায়? আই ওয়েন্ট টু ঢাকা, আমি ঢাকাতে গিয়েছিলাম। আমি ঢাকাতে যাই নাই। যখনই একটা কথা উত্তরের কথা নাবোধক হবে, ঠিক তখনই আপনাকে ডিড দিয়ে নাবোধক করতে হবে। লাইক আই ডিড নট ওয়েন্ট বলা যাবে না, আই ডিড নট গো বলতে হবে। কি বলতে হবে? আই ডিড নট, কি বলতে হবে? গো বলতে হবে, ঠিক আছে? কি বলতে হবে? ডিড গো। চলে আসলে আই তখন ডিড নট ভার্বে গো, ভার্বে তখন আপনাকে কি বলতে হবে? অন চলে আসবে, হ্যাঁ এক্স্যাক্টলি। আর তখন প্রশ্ন করতে গেলে যে ভাইয়া তুমি কোথায় গিয়েছিলে, কোথায় গিয়েছিলে, তাহলে হোয়ার। আচ্ছা, হোয়ার তো মানে কোথায়, বুঝলাম। এবার কি দিব? অবশ্যই যখন বাংলা বাক্যে শেষে ল বা ম থাকে, আমি অবশ্যই ডিড দিব, অবশ্যই ডিড দিব, কারণ আমি জানি ডাব্লিউএস এর পরে অক্সিলারি হয়। এখানে কি অক্সিলারি দিব? অবশ্যই ডিড দিব, হোয়ার ডিড। এবার কি হয়? ডাব্লিউএস অক্সিলারি সাবজেক্ট, এবার সাবজেক্ট কে? ইউ, তাহলে হোয়ার ডিড ইউ। এরপরে কি? যাওয়া, তাহলে গো, হোয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে? ব্রাদার। বা আপনি বলতে পারেন, ভাইয়া আপনি এসেছিলেন, ডিড ইউ কাম, তখন শুধু ডিড দিয়ে প্রশ্ন করতে হবে, কারণ এটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন। তুমি কি যাও? ডু ইউ গো, তুমি কি গিয়েছিলে? ডিড ইউ গো। তুমি কোথায় গিয়েছিলে, কিভাবে গিয়েছিলে, কখন গিয়েছিলে, তখন হোয়ার, হাউ, ওয়েন এগুলো জি আসবে। ভাই, সো আমি বি অর বি টু বি এখনই পোস্ট করে দিচ্ছি। আর বাকি যারা আছেন তারা সবাই আশা করি বুঝতে পারছেন, তো আমি কি দু একজনকে ধরবো যে আপনারা বুঝতে পারছেন কিনা, জিজ্ঞাসা করব? সবাই কি প্রস্তুত? আচ্ছা, স্যার কে কে ক্লাসে স্যার আছেন করেন। সবাই হ্যান্ড রেজ করেন দিয়ে, কে কে ক্লাসে আছেন একটু দেখি তো, হ্যান্ড রেজ করেন সবাই।
যে ক্লাসে আছে। আর বাকি কেউ ক্লাসে নাই? ওই আর কেউ নাই, 4 জন। আর কেউ ক্লাস নাই? দেখছেন, দেখছেন অবস্থা। আমি বলছি কে কে ক্লাসে আছেন সবাই হ্যান্ড রাইজ করেন। স্যার ধরেন দেখি পারি কিনা। আচ্ছা, অপূর্ব তো ক্লাসে আছে, অপূর্বকে হ্যান্ড রাইজ করতে পারেন না? আচ্ছা, আসাদুল ভাই, আমি আপনাকে সকাল থেকেই ডাকতেছি কিন্তু আপনাকে পাচ্ছি না। তো আপনি কি ভাইয়া আবার কোনো অ্যান্সার দিলেন না? আপনি কি ক্লাসে আছেন? নানু ভাই ক্লাস কন্টিনিউ করেন। আহ, আচ্ছা ভাইয়া, ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা শেষ করে দেন। হ্যাঁ, মনে হয় প্রশ্ন, আচ্ছা ভাইয়া প্রশ্ন করলে করেন, যারা হ্যান্ড রেজ করছে, ওই যে আনিসুর ওই স্যার যে আমি 500 জন দেখতে প্রশ্ন পাচ্ছি করছে, ওদেরকে আপনি প্রশ্ন করেন, ক্লাসে যারা কে কে হ্যান্ড আছে। রেজ করতেছেন ওদের ব্যাপারে তারা- ঠিক আছে, কে কে ক্লাসে আছে তাদেরকে বলছি যে হ্যান্ড রাইজ আচ্ছা, করতে। ওনার ভাইয়া মেবি অফিসে আছে। হ্যাঁ, যেহেতু অফিসে থেকে ক্লাসটা কন্টিনিউ করতেছে। আচ্ছা ঠিক আছে, আশা করি আর কারো কোনো প্রশ্ন নাই। এরপরে যদি প্রশ্ন থাকে করতে পারেন, এখনো সময় আছে। আর যদি না থাকেন তাহলে আমরা ক্লাসটা শেষ করে দিব। তো ক্লাসটা শেষ করার আগে আমরা হ্যাঁ, মিনিটটা একটু বোঝালে ভালো হতো, এটা একটু বুঝিনি। কোনটা ওটার রুলটা মানে লিখতে পাই নাই, নেট প্রবলেম আছিল তো এই জন্য শুনতে পাই নাই। ফিউচার ইন্ডিপেন্ডেন্ট ফিউচার ইন্ডিপেন্ডেন্টের এটা একটু রুলস আপনি লিখতে পারেন না, তাই? স্যার হ্যাঁ হ্যাঁ স্যার চলে গেছে already। যেহেতু আপনি আছেন স্যার, স্যার এই যে একটু রুলটা একটু। ভবিষ্যতে কোনো কাজ বুঝালে তাকে ফিউচার ইনডিফিনিট টেন্স বলে। ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা হবে সাবজেক্টের পরে উইল, আর ভবিষ্যৎকাল হচ্ছে বাংলা বাক্যের শেষে ব থাকবে, সাবজেক্টের পরে উইল দেবেন। এটাকে নাবোধক করতে গেলে উইলের পরে নট দিতে হবে। আর আপনি ক্লাসটা রেকর্ড করা আছে, ক্লাসের রেকর্ডটা করে নিন, ঠিক আছে? আর এই যে ভার্বের কোন ফর্ম এখানে হবে উইলের পর? অবশ্যই আপনার উইলের পরে ভার্বের বেস ফর্ম হবে। দেখেন, খেয়াল করেন, সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। আই উইল নট ইট, আমি খাবো না। আমি কি খাবো? উইল আই ইট। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা ক্লাসটা শেষ করার আগে চলে যাচ্ছে আমাদের স্যার, আমাদের সিনিয়র আপলাইন আমিনুল ইসলাম জাহিদ স্যার। আমাকে শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম নাইমুল ভাই, আমাকে শোনা যাচ্ছে? জি ভাই, আপনাকে শোনা যাচ্ছে। তো আজকের ক্লাস তো যে শেষের পর্যায়ে, তো যারা ক্লাস করছে জি। তাদের সম্পর্কে কিছু বলেন এবং যারা ভবিষ্যতে ক্লাস করবে তাদের সম্পর্কে যদি কিছু বলতেন স্যার। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমাদের আগের যে স্কিল ব্যাচটা এর আগে আমরা শেষ করেছি, স্কিল ব্যাচ 3। আমি দেখতেছি যে এই ব্যাচটার ভিতরে সবার অ্যাক্টিভিটিসটা মানে শুরু থেকে শেষ পর্যন্ত থাকা মোটামুটি ভালোই আছে এবং সবাই থাকে। ক্লাসের ভিতরে ডিস্টার্ব কম করে। এই যে সৌন্দর্যগুলি দেখা যাচ্ছে, এগুলি আপনারা ধরে রাখবেন ইনশাল্লাহ। আমাদের বাকি কিন্তু আরো ক্লাস রয়েছে। তো এই ক্লাসগুলি আপনারা মনোযোগ সহকারে করবেন। দেন এইখান থেকে আপনি এই ক্লাসগুলি শেষে দেখেন আপনারা আপনি কিন্তু স্কিল আপ ক্লাস যে বলা হয়েছে, তো এই স্কিল আপ ক্লাসের ব্যাপারে আজকে কিন্তু আপনারা ইংরেজির বেসিকটা মোটামুটি ভাবে পেয়েছেন। তাছাড়া মেহেদি ভাই যে আছে, তার সাথে আপনার তার পার্সোনাল ফেসবুক পেজ, গ্রুপ, ইউটিউব চ্যানেল এগুলি সব আছে। তার সাথে যদি আপনারা টাচে থাকেন তাহলে আপনারা হেল্প পাবেন এনি টাইম। হ্যাঁ, সে কিন্তু সবাইকে হেল্প করে। তো এই জন্য আমি বলবো যে আপনাদের আগামী কালকে যে আমাদের ক্লাস নেবেন সে হলো যে আমাদের এইচ.এম. মিরাজ মাহমুদ স্যার। কালকে কি মিরাজ মাহমুদের ক্লাস না নাইমুল ভাই? জি, কালকে ক্লাসটা জি, আমাদের স্যারের ক্লাস, সিনিয়র আচ্ছা, মার্কেটিং অফিসার স্যারের ক্লাস। জি জি, আমাদের এইচ.এম. মিরাজ মাহমুদ স্যার, সিনিয়র মার্কেটিং অফিসার, আমাদের সকলের লিডার, যার দিক নির্দেশনা আমরা কাজ করি এবং যে পুরা যার আয়োজনে এই স্কিল আপ ক্লাসটা হয়েছে, হ্যাঁ, যার টিম থেকে। তো এই জন্য আমি বলবো যে আগামী দিনের যে ক্লাসগুলি ওইগুলো যদি আপনারা ধৈর্য সহকারে করেন, তো আপনারা আমাদের যে মানে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে শুরু করার পর আমাদের যে এখান থেকে আরো যে অপরচুনিটি রয়েছে, যে আপনি একটা স্টুডেন্ট অবস্থায় আপনি কিভাবে একজন সম্মানজনক একটা পেশায় থেকে ব্র্যান্ড প্রমোটারের কাজ করে মানে যদি আপনি সুযোগ পান, তাহলে আপনি যে একটা ভালো একটা সম্মানজনক আর্নিং এ যেতে পারবেন এবং আপনার ফ্যামিলিকে কন্ট্রিবিউশন করতে পারবেন অ্যাজ এ স্টুডেন্ট অবস্থায়। সেই ক্লাসের মানে সেই বিষয়ে কিন্তু আপনাদের ম্যাক্সিমাম ক্লাসগুলি সামনে হবে এবং আপনাদের এখানে ক্যাম্বাডিজেনের ক্লাস থাকবে মোটামুটি ভালোই। বাট এই যে পুরো বিষয়টা এটা কিন্তু ফ্রিতে দেওয়া হচ্ছে। সো আপনারা আপনাদের ভালোর জন্য দেওয়া হচ্ছে। তো আপনারা আপনাদের বেকারটা দিয়ে এখান থেকে নিয়ে নেন এবং আপনারা নিজেকে ওইভাবে গুড একজন স্টুডেন্ট হিসেবে প্রমাণিত করেন এই ক্লাসের শেষ হওয়া পর্যন্ত।
যাতে করে আপনারা এর পরের ক্লাস নেক্সট লেভেলে আমাদেরকে গিয়ে আমাদের সাথে অ্যাজ এ ব্র্যান্ড প্রমোটার হিসেবে আমাদের প্রতিষ্ঠানের সুযোগ পান। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং মেহেদী স্যারকেও ধন্যবাদ, নাইমুল ইসলাম ভাইকে এত সুন্দর করে একটা ক্লাস পরিচালনা করার জন্য। জি ভাই, আসসালামু আলাইকুম। আপনি শেষ করে দিতে পারেন রেকর্ডিং অফ করে। স্যার আমি বলতে চাচ্ছিলাম, যেহেতু আমাদের স্যারের ক্লাস করছে, তো আমি এখানে লিংক দিয়ে দিছি দুইটা, একটা ফেসবুক লিংক, একটা ইউটিউব লিংক। এটা স্যারের, আচ্ছা, আমরা সবাই এখানে জয়েন হয়নি, ঠিক আছে? আর সেই সাথে আচ্ছা, যারা ফ্রিল্যান্সিং কাজ করবেন, ফ্রিল্যান্সিং বিষয়ে কারো যদি কোনো হেল্প লাগে, তারা আমাকে নক দিতে পারেন, এবং আমিও আমার ইউটিউব চ্যানেল দিয়ে দিচ্ছি এখানে, ঠিক আছে? তো আপনারা সবাই দ্রুত করে লিংক গুলো নিয়ে নেন এখান থেকে, ঠিক আছে? আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আশা করি সকলে পেয়ে গেছেন লিংক, ঠিক আছে? চ্যাট বক্সে নিয়ে নিয়েছেন, তো আমরা কি ক্লাস শেষ করে দিব স্যার? What are you doing? Dad. জি শেষ করতে পারেন ভাই, রেকর্ডিং অফ করা হয়েছে।